নেতাজির ১২৫তম জন্ম শতবর্ষবার্ষিকী আমরা আজকে পালন করছি। আজকের অনুষ্ঠানের সভাপতি বিশ্বভারতী উপাচার্য মাননীয় অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী মহাশয় এবং আজকের এই নেতাজি স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন অধ্যাপক এই শুরু হলো নেতাজি মহাশয়কে অনুরোধ করব যে আমাদের এখন তো দিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা জন্য প্রথমে উত্তরী পড়ে তবে গান। হ্যাঁ, আগে উত্তরী দেবে গান। এই মাঝে কি আছে ওটা আটকা ওকে না অভিজ্ঞতা ঠিক আছে দিন বড় এবার আমাদের প্রধান অনুসারে সঙ্গীত ভবনের ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা বেদ গান করে অনুষ্ঠানের সূচনা করবেন।
সব ওদেরকে বসিয়ে দাও আমি সব দেবে আমি এখন অনুরোধ করি আজকে সভাপতি মহাশয়কে যে আমাদের যিনি নেতাজি সার্বভৌমিতা করবেন তার সম্পর্কে কথা বলার জন্য আমি নির্বাচিত মহাশয়কে অনুরোধ করি। প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু রীতি থাকে, সে একটা রীতির মধ্যে এটা হচ্ছে যে যিনি বলেন তাকে জনসমক্ষে স্থাপনা করা। শুভায়ু আমাদের সহকর্মী, শুভায়ুর কোনো পরিচয় দরকার হয় না। যেটার জন্য আমরা আজকে সবাই উপস্থিত হয়েছি সেটা হচ্ছে শুভায়ুর বক্তব্য। সুভাষচন্দ্র বোস সম্বন্ধে আমাদের অনেক রোমান্টিক ভাবনা চিন্তা আছে। সেই রোমান্টিক ভাবনা চিন্তার সঙ্গে বাস্তবের যোগাযোগ কতটা, সেটা বোধহয় আজকে পর্যালোচনা করার সময় এসেছে। এবং আজকের যারা এই প্রজন্মের যারা গবেষক, সেই প্রজন্মের গবেষকরা সেই ঐতিহাসিক ক্ষণের যে রোমান্টিসিজম তার থেকে অনেকটা নিজেদেরকে সরিয়ে নিতে পারে। তাই আমি আশা করি যে শুভায়ুর বক্তব্যের মধ্যে বাস্তবতার ছাপ অনেক বেশি পাবো। মানে যেটা আমি সবসময় বলি যে আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে এটাই, যারা এই ধরনের ত্যাগ করেন, জীবন ত্যাগ করেন দেশোদ্ধারের জন্য বা সর্বসাধারণের উপকারের জন্য, তাদেরকে আমরা সাধারণত ভগবানের পর্যায়ে নিয়ে যাই, কিন্তু ভুলে যাই যে তারাও আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। আমি যেটা বলি যে এরা সবাই অর্ডিনারি হিউম্যান বিইং বাট উইথ এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিস। তার জন্য সুভাষচন্দ্র বোস থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস হন, তার জন্য চিত্তরঞ্জন দাস থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হন, যার জন্য মোহনদাস করমচাঁদ গান্ধী থেকে মহাত্মা গান্ধী হন। তো এই যে মানুষের জন্য কাজ করা, সর্বসাধারণের জন্য কাজ করা, আত্মত্যাগ করে, সেই রকম একজন মহামানব, যেটা কিশোর বলল দামাল ছেলে, আমাদের পশ্চিম বঙ্গদেশের দামাল ছেলে সুভাষচন্দ্র বোস। আজকে তার সম্বন্ধে আমরা জানবো শুভায়ুর কাছ থেকে। আমার মনে হয় এখানে আমি এবং শুভায়ুর মাঝখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাতে ওর বক্তব্য অনেকটা কমে যাবে। সেই জন্য আমি শুভায়ুকে অনুরোধ করব, শুভায়ু আজকের দিনের যে ধরনের প্রশ্ন, সেই ধরনের প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তাহলে আজকে যারা প্রজন্ম যারা শুনছেন তারা বোধহয় সুভাষচন্দ্র বোস সম্বন্ধে একটা নতুন মূল্যায়নের কথা ভাবতে পারবে। আমি যেটা অনুরোধ করবো আবার সেটা হচ্ছে পুজো পর্যায়ে নিয়ে যেও। আমাদের বাঙালিদের স্পেশালি একটা খুব ধারণা আছে, এবং বাঙালিরা আপনার এতে খুব খুশি হয়ে যায় যে আমরা হচ্ছে হাতির ভয় পেয়ে হাতি লুকোই। কিরকম ভাবে? হাতি ভয় পেলে হাতির চোখ বন্ধ করে দেয়, আবে কেউ দেখতে পাচ্ছে না। আমাদের বাঙালির মধ্যে সেই একটা মানসিকতা আছে, যে মানসিকতার মধ্যে আমরা কুয়োর ব্যাগ হয়ে থাকার চেষ্টা করি। তো আজকের দিনে মনে হয় ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে গেছে, যে বিপ্লবের মধ্যে আমরা বাস্তবতার সঙ্গে ইতিহাসের যোগাযোগ কতটা বিশেষ যোগাযোগ দেখা যায়, সেইটা কিন্তু আজকে ভাববার বোঝার সময় এসেছে। আমি আশা করছি এবং আজকে অতীব আগ্রহে আমি অপেক্ষা করছি শুভায়ু বোধহয় আমাদের রাস্তায় নিয়ে যান। এই কথা বলে শুভায়ুকে অনুরোধ করছি এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, এবং এইখানেই বিশ্বভারতী কারণ বিশ্বভারতী এমন একটা জায়গা, সেখানে শুধুমাত্র আমরা পড়াশোনা দিকে ঝোঁকনি তা নয়, আমরা একটা সর্বসাধারণের মানসিকতা তৈরি করার চেষ্টা করি, যে মানসিকতা হয়তোবা অন্য বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। তো সেইখানেই বিশ্বভারতীর কৃতিত্ব, বিশ্বভারতীত্ব। আজকে আপনারা যে এসছেন
স্টেট গভর্নমেন্টের ছুটি আছে, তা সত্ত্বেও এসছেন আপনারা অনেকেই, আমাদের ছুটি নেই। কারণ আমরা সেই মহামানবের স্মৃতি তর্পণ করতে চাই যে মহামানব শুধুমাত্র বাঙালিদের গর্বিত করেছেন তা নয়, যে মহামানব ভারতবর্ষে গর্বিত করেছেন তা নয়, তিনি বিশ্ববাসীর কাছে এক অবিস্মরণীয় সম্পত্তি। সেই তাঁর কথা আজকে আমরা পর্যালোচনা করব, তাঁর কথা মনে করব, এবং আজকের প্রজন্ম যারা আছেন তারাও ভাববেন, তারাও চিন্তা করবেন, এবং সেই পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভায়ুর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা সবাই সদীর আগ্রহে অপেক্ষা করছি শুভায়ু কি বলে এবং শুভায়ুর বক্তব্য শুনি। তবে একটা অনুরোধ, আপনারা জানেন এটা হচ্ছে মেমোরিয়াল লেকচার, এখানে কিন্তু কোনো প্রশ্ন উত্তরের জায়গা নেই। সেক্ষেত্রে আমি অনুরোধ করব, যদি আপনাদের সত্যি কোনো সেরকম প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর না পেলে আপনার রাতের ঘুম ছুটে যাবে, সেক্ষেত্রে আপনারা প্রশ্নটা লিখে রাখুন এবং আমি শুভায়ুকে অনুরোধ করব সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের ব্যক্তিগতভাবে দিই। তবে এই আলোচনার ওর বক্তব্য রাখার পরে কিন্তু কোনো প্রশ্ন উত্তরের জায়গা থাকছে না। নমস্কার, সবাই ভালো থাকুন। আমরা এখন চলে যাব আমাদের যিনি নেতাজি স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন। আজকের এই দিনটিকে বিশ্বভারতী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, এবং আজকে এই বক্তৃতার পর আপনারা প্রত্যেকেই যাবেন বহু প্রাঙ্গণ আলোকসজ্জা, সেখানেও স্বদেশী গান হবে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে, এবং সন্ধ্যা 7টায় মন্দির আছে, মন্দিরে আচার্য হিসাবে আমরা অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে পাবো, এবং আজকে সারাদিনের মধ্য দিয়ে সেই মহান দেশনাথকে বিশ্বভারতীর পক্ষ থেকে আমরা সম্মান জানাবো। মাননীয় উপাচার্য মহাশয়, শান্তিনিকেতন কর্মী মন্ডলীর মাননীয় সদস্যবৃন্দ, মাইকটা আসছে, মাইকটা আসছে, মাইকটা আসছে, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও राज, ये दे दो, ये जरूरी नहीं है ना ना। कैमरा को घुमा दीजिए बस। चलो ये तो है, साउंड तेज करना पड़ेगा। एक है हेलो इसमें नहीं है, इसमें हेलो दोनों आवाज दोनों ऑन हो गया, इसको म्यूट करो, उसको म्यूट करो, इसको चला, दोनों ऑन हो गया इसीलिए हो रहा है। म्यूट है, इसको चलाइए। हेलो हेलो हेलो, उसको दे दो ना, वो तो है, उसको दे दो ना, इसको हटाओ, उसको दे दो, वो तो कनेक्टेड है। हाँ उसको पास इसको दे दो, हो जाएगा बस। क्या हो गया? तो ऑडियो माइक, हमारा जो माइक है वो इस्तेमाल करो ना, हमारे माइक का इस्तेमाल ही करो। हाँ बोलो, मोबाइल शुरू करो। माननीय उपाचार्य মহাশয়, শান্তিনিকেতন কর্মী মন্ডলীর মাননীয় সদস্যবৃন্দ, সবাইকে নমস্কার।
নেতাজি 125তম প্রকাশ উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজিত নেতাজি স্মারক বক্তৃতায় আমাকে বলতে বলার জন্য এখনকার নতুন প্রজন্মের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের ছোটবেলায় সবার দিন একটা অ্যালবাম থাকতো, যে অ্যালবামের পাতায় পাতায় ছোট বড় নানান সাইজের শেপের সাদা কালো ছবি আঁকা। তো তাদের মধ্যে অনেকেই হঠাৎ করে চিনতে পারবে, ধরা যাক কোন একটা পাতায় কি একটি ছেলে চিপচিপে বয়স 22-23 সাইকেলিং আছে, পরের পাতাটা ছেলেটির আলো ছবি বিভিন্ন জায়গায়, একটি পাতায় ছোট কম বয়সী মেয়ে কলেজের উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে, আবার কিছু ছবি এই করতে করতে প্রত্যেক জায়গায় একটা পাতায় সেই ছেলেটি একই সামনে পাতা ওটাই, তারপর দেখি তাদের মাঝখানে একসময় আমি এসে গেছি। বাবা মা আস্তে আস্তে বড় হন, বয়স হয়, আমি বড় হই, সাদা কালো ছবি একই সময় আলাদা শেষ হয়। আলো বন্ধ করে হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখি, মুখ তুলে দেখি আমার বাবা বসে আছেন সামনে, চামড়া সাদা, চোখে ভালো দেখতে পারে না। হঠাৎ মনে পড়ে যে প্রথম ছবিটা দেখেছিলাম 22-23 বছরের ছেলে, যে মনে পড়ে আচ্ছা এই যাত্রাপথে বিভিন্ন বাঁক সম্পর্কে হয়তো আমি অপরিচিত ছিলেন না। সন্ত কবির বলেছিলেন বানাতে বানাতে বনি যায়। সুভাষ বোস থেকে নেতাজি এই যাত্রাপথ সেরকমই একটি বিশেষ যাত্রা, যাদিকে ফিরে তাকালে একটা নিশ্চিত বিবর্তন চোখে পড়ে, যে বিবর্তনের ভিত্তি ছিল অদম্য ইচ্ছে শক্তি, অফুরান প্রাণ শক্তি আর অসম্ভবকে অতিক্রম করার একটা আচরণ মনোভাব। সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনী আমাদের সকলেরই প্রায় অল্প বিস্তর জানা, কিন্তু সেই জানা কাহিনীতে সব থেকে বেশি উজ্জ্বল হয়ে ভেসে ওঠে মনের মধ্যে বারবার আজাদ বাহিনী সর্বাধিনায়ক নেতাজি। কিন্তু আমার মনে হয় যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সার্বিক চালচিত্রে সুভাষচন্দ্র এমন একটি ব্যতিক্রমী চরিত্র, যাকে অন্য কারোর সঙ্গে একা শুনে বসানো একটা অসম্ভব। বিপুল প্রাণ শক্তি, পরাধীন ভারতকে স্বাধীন করার সংকল্পে একান্তিক আবেগ, চারিত্রিক কাঠিন্য, রাজনৈতিক ও সামাজিক সচেতনতা সহ এমন আর কেউ নেই তৎকালীন ভারতবর্ষে যিনি সুভাষচন্দ্রের মতো শুধু ব্যর্থ হয়েছেন জীবন। মনে রাখতে হবে এই ব্যর্থতা আসলে তার একের পর এক স্বপ্নভঙ্গের গল্প, যার প্রতিটির সঙ্গে কোনো না কোনো এক্সটার্নাল ফ্যাক্টর জড়িত ছিল। অবাক লাগে ভাবতে, এই বিরাট সম্ভাবনাময় ব্যক্তিত্ব কোনো না কোনো কারণে প্রতিবার তার স্বপ্ন পূরণের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয়েছিল, আর সেটি লেখা ছিল তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। 1921 সালে রাজনীতিতে যোগ দিয়েছিল যে 34 বছরের তরুণ, তার সম্বল ছিল বিবেকানন্দ অরবিন্দের বাণী আর দেশ সেবার প্রবল। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে দেখা করলেও আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারেন। গান্ধীজি বলেছিলেন তাকে যে বাংলায় গিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করতে। দেশবন্ধুর হাত ধরেই প্রথমে অহিংস আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন এবং পরে কলকাতা কর্পোরেশনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে সুভাষচন্দ্রের প্রবেশ। দেশবন্ধুর সঙ্গে গান্ধীজির সম্পর্ক খুব মসৃণ ছিল, এই কথা বলা যায়, এবং দেশবন্ধুর প্রভাবেই গান্ধীর সম্পর্কে সুভাষের প্রাথমিক মূল্যায়ন তৈরি হয়ে গিয়েছিল, এই কথাও বোধহয় আমরা বলতে পারি। 11 ফেব্রুয়ারি 1922 অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার দিয়েছেন গান্ধীজি। কংগ্রেসের অনেক নেতাই গান্ধীজির এই আকস্মিক আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করতে পারেন। দেশবন্ধু তাতে নিচ্ছিলেন
প্রথম সারি। গান্ধী সম্পর্কে মূল্যায়নে তার রাজনৈতিক গুরুর প্রভাব কতটা পড়েছিল সুভাষের উপরে পরবর্তীকালে তার ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে লেখা আছে। তিনি লিখছেন, গান্ধী সম্পর্কে সুভাষ লিখছেন, what has to be regretted is that he did not show sufficient diplomacy and prudence when the crucial hour arrived. In this connection, I am reminded of what Deshabandhu used to frequently say about the virtues and failings of Mahatma's leadership. According to him, Mahatma opens a campaign in a brilliant fashion. He works it up with unerring skill. He moves from success to success till he reaches the zenith of his campaign. But after that, he loses his nerve and begins to fall. কিন্তু অন্যদিকে রাজনৈতিক ক্ষমতাকে যে সামাজিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে, সে শিক্ষাও সুভাষ পেয়েছিলেন দেশবন্ধুর কাছে। 1924 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস যখন মেয়র, তখন সুভাষচন্দ্র কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে যোগদান করেন। সিইও হিসেবে অনেকগুলি সংস্কারমূলক কাজ করেন সুভাষ, যার মধ্যে পানীয় জলের সমস্যা দূরীকরণ, দরিদ্র শিশুদের শিক্ষা, স্বাস্থ্যবিধির উন্নতি, দরিদ্র মানুষ দুটির বাসস্থান প্রকল্প প্রভৃতি খুব উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। কিন্তু এর মধ্যে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাকে আচমকা গ্রেপ্তার করে 3 বছরের জন্য মান্দালয় জেলে পাঠিয়ে দেওয়া হয়। ছেদ পড়ে তার কর্মকাণ্ড। 16 জুন 1925 জেলে বন্দী অবস্থাতেই খবর পান তার পিতৃপ্রতিম রাজনৈতিক গুরু দেশবন্ধু আর নেই। জেলে বন্দী নিরুপায় ও হতাশাগ্রস্ত সুভাষ বিভ্রান্ত হয়ে পড়ে। এরপরে আসে আরেকটি খবর। তার দাদা শরৎচন্দ্র লেখেন, it has been eventually decided on the advice of Mahatma Gandhi that J.M. Sengupta is to occupy all 3 positions: mayorship of Calcutta Corporation, leadership of the Swarajists in Bengal Legislative Council, and leadership of the Bengal Provincial Congress. Personally, I think it is a great mistake to put any other man into all the places filled by Deshabandhu. But Mahatma's decision was accepted. সুভাষ গভীরভাবে ব্যথিত হয়েছিলেন। তার মনে হয়েছিল ব্যারিস্টার জ্যোতির্মোহন সেনগুপ্ত, যিনি চিত্তরঞ্জনের একান্ত অনুগামী ছিলেন, তার থেকে তিনি যোগ্যতর ব্যক্তি ছিলেন। এই ধারণাকে যদি আমরা একান্তভাবে সুভাষের ব্যক্তিগত ধারণা বলে মেনে আনি, তথাপি একথা অস্বীকার করা যায় না যে তৎকালীন বঙ্গ রাজনীতিতে তার রাজনৈতিক গুরু দেশবন্ধুর একমাত্র উত্তরসূরি হয়ে ওঠার যে স্বপ্ন তিনি লালন করে এসেছিলেন, তার তরফে যাবতীয় যোগ্যতা থাকলেও তার পূরণ হয়। 1927 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর যদিও তিনি বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু ততদিন সেনগুপ্ত গোষ্ঠীর সঙ্গে তার বনিবনা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। 1930 খ্রিস্টাব্দে যতীন্দ্রমোহন গ্রেপ্তার হলে সুভাষচন্দ্র কলকাতা কর্পোরেশনের মেয়র হতে পেরেছিলেন। 1930-এর দশক সুভাষের ব্যক্তিগত জীবন ও ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনীতি এই দুয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 30-এর দশকের মধ্যভাগ পর্যন্ত প্রায় অনেকটা সময় তিনি বারে বারে কারারুদ্ধ হয়েছেন এবং তারই ফলশ্রুতিতে ভগ্নস্বাস্থ্যে চিকিৎসার কারণে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। কিন্তু চিত্তরঞ্জনের মৃত্যু সুভাষকে অনেক বেশি পরিণত ও স্পষ্টবাদী করে তুলেছিল। তার লেখাপত্র আসছিল একটা পরিবর্তন। স্বাধীনতা সংগ্রামের দিশা, স্বাধীনতা সংগ্রামের চরিত্র, স্বাধীন ভারতের গঠনতন্ত্র নিয়ে অনেক বেশি লেখালেখি করতে শুরু করেছিলেন। যে সুভাষ 1928 খ্রিস্টাব্দে বেঙ্গল ইন্ডিপেন্ডেন্স লিগে সভাপতি ভাষণে বলেছিলেন, যদি ভারতবর্ষের জনসাধারণের অন্তরাত্মাকে আলোড়িত করতে হয়, তাহলে তাদের কাছে এমন স্বাধীন ভারতবর্ষের চিত্র তুলে ধরতে হবে যেখানে পূর্ণ রাজনৈতিক অধিকার থাকবে। সেই সুভাষ 1933 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের ব্যর্থতার পরে বিঠল ভাই প্যাটেলের সঙ্গে ভিয়েনা থেকে যুগ্ম প্রতিবেদনে বলছেন, we are clearly of opinion that as a political leader Mahatma Gandhi has failed.
The time has therefore come for a radical reorganization of the Congress on a new principle and with a new method. Non-cooperation cannot be given up, but the form of non-cooperation will have to be changed into a more militant one and the fight for freedom waged on all fronts. তার লেখা আপনারা সবাই জানেন, আমরা পড়েছি অনেকেই। তার লেখা An Indian Pilgrim, The Indian Struggle 1920-1942, The Crossroads, তরুণের স্বপ্ন প্রভৃতি বইতে এবং তার লেখা চিঠিপত্রে ততদিনে দেখা যেতে শুরু করেছে একটি নাম, সাম্যবাদী সংঘ। সুভাষচন্দ্রের স্বপ্ন ছিল এইটি হবে নতুন একটি শক্তি, যা ভারতবর্ষকে স্বাধীন করবে এবং স্বাধীন ভারতবর্ষকে নতুন করে গড়ে তুলবে। উনি লিখছেন, It will be a centralized and well-disciplined All India Party, working amongst every section of the country. This party will have its representatives working in the International Congress, in the All India Trade Union Congress, in the business organizations, the women's organizations, in the youth organizations, the student organizations, in the depressed study organizations, and, if necessary, in the interest of the great value or great cause, in the sectarian or communal organizations as well. The different branches of the party working in different spheres and in different places must be under the control and guidance of the central committee of the party. This party will work in cooperation with any other party that may be working towards the same end in whole or in part. It will not bear enmity towards any individual or party. এই সাম্যবাদী সংঘের কথা বারবার আসছে তার লেখায় এবং এই স্বপ্নকে লালন করার মাঝেই গান্ধীজির অনুমতিক্রমে 1938 খ্রিস্টাব্দে হরিপুরা বার্ষিক অধিবেশনে সুভাষচন্দ্র প্রথমবার ভারতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নির্বাচনের পেছনে আরো অনেক কারণ ছিল, যেমন কংগ্রেসের বার্ষিক অধিবেশনে বাঙালিদের প্রতিনিধিত্ব কম ছিল, ঊনসূত্রীয় সাম্প্রদায়িক বাটোয়ারা নিয়ে বাঙালিদের মধ্যে তীব্র বিরোধ ছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল বামপন্থীদের চাপ। সুভাষের মতো গান্ধী বিরোধিতা সমকালীন নেতাদের মধ্যে আর কেউ করেননি বা করার সাহস পাননি, কিন্তু তা সত্ত্বেও সেই গান্ধীর সম্মানকে নিয়ে তাকে সভাপতি হতে হয়েছিল। কিন্তু সভাপতি রূপে সুভাষের কার্যাবলী গান্ধী সমর্থন করতে পারে। সুভাষের হরিপুরা ভাষণে ব্যাপক আকারে সামাজিক পরিবর্তনের কথা ও অর্থনৈতিক পরিকল্পনার কথা ঘোষিত হয়েছিল। তিনি তৈরি করেছিলেন ন্যাশনাল প্ল্যানিং কমিটি। তাদের কাছে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন প্রথিতযশা পদার্থবিদ মেঘনাথ সাহা, বিখ্যাত প্রযুক্তিবিদ এন বিশ্বেশ্বরাইয়া, রামজাদ অর্থনীতিবিদ একটি সাহিত্যিক মানুষ। সুভাষের অনুরোধে জওহরলাল নেহরু এই কমিটি চেয়ারপারসন হয়েছিলেন। 1935 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের ফলে এই কমিটির কাজের পরিধি খুলে গেছিল, কারণ জনস্বাস্থ্য, পরিবহন, শিল্প, সেচ ব্যবস্থা প্রভৃতির মতো বিষয়টি নিয়ন্ত্রণ এসেছিল প্রাদেশিক সরকারের বিভাগে। সুভাষচন্দ্র তাই হরিপুরা কংগ্রেসের পরে কালক্ষেপ না করে প্রাদেশিক সরকারগুলির প্রধানমন্ত্রী এবং শিল্পমন্ত্রীদের সঙ্গে কথা বলতে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, অন্তর থেকে বিশ্বাস করতেন, এবং সেটা বলতেন যে ভারী শিল্প ছাড়া কোন দেশের অর্থনৈতিক প্রগতি সম্ভব নয়। অন্যদিকে জনসংখ্যা বিস্ফোরণ, কৃষি উৎপাদনে অনিশ্চয়তা, শ্রমিক ভাতা বৃদ্ধি এসব নিয়ে কথা বলছিলেন। তিনি চেয়েছিলেন যে অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে সাধারণ জনমানসে একটা সচেতনতা তৈরি করবে। তার জন্য কি করেছিলেন? যতটা পেরেছিলেন দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য জনসভায় তার এই বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি পুরো বিষয়টি যেভাবে ভেবেছিলেন সে বিষয়ে 7ই অক্টোবর 1948 খ্রিস্টাব্দে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার একটি সারসংক্ষেপ বেরিয়েছিল। ভারী চমৎকার, ছোট্ট, কিন্তু মূল বক্তব্যটা রয়েছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। লেখা হয়েছিল, In formulating a comprehensive plan, India will be treated as one economic unit, and efforts will be put forward to make India self-sufficient as far as possible in the matter of her particular economies, subject to the fundamental laws of economics.
The task was undoubtedly a formidable one, especially as the cooperation of the central government, which was essential for its success, would not be forthcoming. বোঝা যাচ্ছে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে সুভাষচন্দ্রের পরিকল্পনায় ইংরেজ সরকার কতটা সদর্থক ভূমিকা নেবে। কিন্তু আমার মনে হয় যে সুভাষচন্দ্র ইংরেজ সরকারের ভূমিকা নিয়ে আদৌ চিন্তিত ছিলেন না, কারণ সমসাময়িক আন্তর্জাতিক ঘটনাগুলি বিচার করে তার মনে হয়েছে, তার লেখাপত্র আমরা পাচ্ছি যে স্বাধীনতার আর বেশি দেরি নেই। কিন্তু আবারও তার স্বপ্ন ভঙ্গ হয়েছিল। গান্ধী সুভাষের এই সাম্যবাদী চিন্তাধারা বা অর্থনৈতিক পরিকল্পনা কিংবা তার হাত ধরে বৃহৎ শিল্পায়নের প্রচেষ্টাকে সমর্থন করতে পারেন। পরের বছর 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে গান্ধীজি মনোনীত প্রার্থীকে পরাজিত করে সুভাষ পুনরায় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ঠিকই, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং তারপর তাকে কংগ্রেস থেকে অবসর নেন। গান্ধী সুভাষ বিতর্ক যেহেতু বহুল চর্চিত, তাই সে বিষয়ে বিশদ আলোচনায় আমি যাচ্ছি না। শুধু দুটি কথা বলা যেতে পারে। প্রথমত, গান্ধী সুভাষ মতবিরোধের পেছনে আদর্শগত কারণ যেমন ছিল, তেমন ব্যক্তিত্বের সংঘাত ছিল। দ্বিতীয়ত এই ভাঙনের পেছনে সুভাষেরও দায় ছিল, কিন্তু যেহেতু তিনি মহাত্মা, তাই তার কাছ থেকে আমাদের প্রত্যাশা বেশি। শেষ চেষ্টা হিসেবে শান্তিনিকেতন থেকে গুরুদেব রবীন্দ্রনাথ পর্যন্ত গান্ধী অনুরোধ জানিয়েছিলেন এই বিরোধের একটা সন্তুষ্ট মীমাংসা করবার জন্য। তাহলে কোন কাজ, গান্ধী তার নীতিতে অটল ছিলেন। তিনি উত্তর রবীন্দ্রনাথকে লিখেছিলেন, The problem you set before me is difficult. I have made certain suggestions to Subhash. I see no other way out of this impasse. এই মহাত্মার যোগ্য উত্তর। অন্তত এই একটি ঘটনায় গান্ধী তার উচ্চাদর্শ গীতার স্থিত প্রজ্ঞের ক্ষমাগুণের পরিচয় দেননি বলে মনে হয়। আবারও একবার ব্যর্থ হলেন সুভাষচন্দ্র। স্বপ্ন দেখা, তাকে সাকার করবার জন্য যে নিজস্ব ক্ষমতা থাকা দরকার তার ছিল, কিন্তু পরিস্থিতির কারণে তাকে স্বপ্ন সাকারের জন্য মুখাপেক্ষী হয়েছিল। বিষয়ে রেনাল্ড গর্ডন বলছেন, সুভাষ failed because the left, which naturally left in Western, continued to disintegrate. Wanted to defeat the Indians and control them and create to control yourself. সভাপতি পদ থেকে পদত্যাগের পর কি বললেন সুভাষ, আমরা একটু শুনাব। কখনো নতুন দল তৈরি করেন সুভাষ, সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন, সেই সময় কি বলছেন? যদি ঠিক পথে চলে কৌশল অবলম্বন করে আমরা জাতিকে আমাদের গন্তব্যের পথে পরিচালিত করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে পূর্ণ স্বরাজ লাভ করা আমাদের পক্ষে মোটেই কঠিন হবে না। This is an opportunity which is rare in the history of a nation. I am sure
And I believe you, my countrymen, will agree with me that this is an opportunity which we cannot afford to lose, which India will not lose. এরপর কংগ্রেস থেকে বহিষ্কৃত হচ্ছেন। বহিষ্কারের পরেই 1939 খ্রিস্টাব্দের মে মাসে তিনি তৈরি করছেন তার স্বপ্নের সাম্যবাদী সঙ্গে বাস্তবায়িত যে ফরওয়ার্ড ব্লক, যার একমাত্র উদ্দেশ্য ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ব্লক কোন নির্দিষ্ট পথে বিশ্বাস করত না। তিনি এই বিষয়ে সুভাষচন্দ্র এই বিষয়ে ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে লিখছেন, How can we save our country from this political block? তিনি লিখছেন ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থে, How can we save our country from this political rut, utilize the international crisis to India's advantage, and win freedom for ourselves? This is the supreme problem of power. The Indian people should not be hampered by any philosophical notions like Gandhian non-violence or any sentimentalism like Nehru's anti-Axis foreign policy. The bloc stands for a realistic foreign policy. এই মতাদর্শটিকে পরোক্ষ যোগাযোগ করেছিল জাপানের রাষ্ট্রবিহারী বসুর সঙ্গে। অন্যদিকে সুভাষ বুঝতে পারছিলেন যে ভারতে থাকলে তাকে ব্রিটিশ ছাড়াও কমিউনিস্ট দক্ষিণপন্থীদের সঙ্গে অবিরত সংঘাত চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে ভারতের থেকে দেশের স্বাধীনতার জন্য সর্বাত্মক আপোষহীন সামরিক সংগ্রাম তিনি সংগঠন করতে পারবেন না। তাই বিদেশের মাটিতে বিদেশি সাহায্য নিয়ে ভারতীয় স্বাধীনতা আন্দোলন সংগঠনের উদ্দেশ্যে তিনি ব্রিটিশদের নজর এড়িয়ে দেশের বাইরে চলে যান। এখানে যে কথাটি বিবেকযোগ্য সেটি হল সুভাষ যখন দেশের বাইরে চলে গেলেন তখনও কিন্তু তিনি জানেন না তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, শুধুমাত্র তার একমাত্র লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা অর্জন। এই মহান নিষ্ক্রমণ প্রসঙ্গে গান্ধী মৌলানা আবুল কালাম আজাদকে কি বলেছিলেন তা একবার মৌলানার ভাষণ শুনেন। মৌলানা লিখছেন, Gandhiji had not formally approved many of Bose's actions, but now I find a change in his outlook. Many of his remarks convinced me that he admired the courage and resourcefulness Subhash Bose displayed in making his escape from India. Take to this. December, Netaji was suddenly released from prison after a spell of hunger strike. He came home And so thereafter he called me. And we met in this home. and he asked me in Bengali, "Amar ekta kaj korte parbe?" And that started a long session of confabulations and discussions lasting for a month and a half, day after day, night after night, in order to work out what Netaji called a foolproof escape plan from the country. In the course of these discussions on the plan, Netaji introduced me to Mia Akbar Shah of Peshawar, who actually visited Calcutta on a pretext. And with Mia Akbar Shah, I actually purchased his guide as a Muslim gentleman, an insurance agent who was traveling around the country. Finally, on the night of the 16th January 1951, Netaji and we tiptoed out of that room, walked down the entire length of the house, down that corridor,
down the passage in the annexe of the house, down the rear staircase, then drove out this driveway out of the building around 1:55 a.m. Took a turn to the right and to the south to mislead the possible watchers, but eventually took the Grand Trunk Road and drove the whole night to reach Dhanbad early in the morning. আমি বিশেষ করে এই ক্লিপটা রাখলাম এই কারণে কি শেয়ার করলাম সেই কারণে আমার মনে হয় যে যাত্রাপথের কথা আমরা শুরুতে বলছিলাম যে বোস থেকে নেতাজি যে ফ্লাইট এই যে একটা নতুন ট্রান্সফরমেশন তাতে এই গ্রেট এসকেপটা খুব ইম্পর্টেন্ট যে প্রস্তুতিটা উনি নিচ্ছেন সেটা আমার মনে হলো একবার কোথাও আমাদের রিভিজিট করা উচিত। এরপর তার কর্মকাণ্ডের কথা আমরা সবাই প্রায় সব অনেক কিছু জানি। ভারত থেকে কাবুল হয়ে রাশিয়া, সেখান থেকে জার্মানি, হিটলারের সঙ্গে সাক্ষাৎ এবং প্রত্যাশিত ফল না পাওয়া এবং সেখান থেকে জাপান। আমি এখানে একবার দাঁড়াচ্ছি। তার কারণ ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে তার লড়াই তিনি যে আকর্ষণ ছিলেন সে কথা আমরা বারবার বলি, তুমি মানি, কিন্তু আরেকবার বোধহয় সেটা দেখে নেওয়া দরকার যে তিনি তার ব্যক্তিগত জীবন তাকেও কিন্তু স্যাক্রিফাইস করেছিলেন বিদেশি স্বাধীনতার জন্য। সেটা প্রসঙ্গে একটা চিঠি দাদাকে লিখেছিলেন যেটা আমি দেখাবো, যার থেকে বোঝা যায় যে তার ব্যক্তিগত জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। পাশাপাশি আবার সেই ফ্লাইটটা বোঝার জন্য জার্মানি থেকে জাপান যাওয়ার কি যে যেভাবে উনি গেছিলেন, আমরা সবাই জানি তিনি সাবমেরিনে গেছিলেন, সেটা ঠিক আছে, কিন্তু সাবমেরিনে কতদিন ধরে গেছিলেন? এখানে সুগত বসু বলছেন 90 দিন, কিন্তু তার বেশি, প্রায় 100 দিন, এবং দুজন আবিদ হাসান এবং উনি। তো এইটাও একবার বোঝা, একবার দেখানোর দরকার যে কিভাবে একজন মানুষ তৈরি করছেন তার মরিয়া মনোভাবটা। ঠিক ঠিক। In early 1943, ভিডিও Subhash Chandra Bose wrote out a letter in Bengali for his elder brother, Sharad. Today, I am once again embarking on the path of danger, but this time towards home. I may not see the end of the road. I have married here and have a daughter. In my absence, please give my wife and daughter the love you have given me throughout my life. On 8th February 1943, Netaji and his associate Abid Hassan began a perilous 90-day submarine journey. Starting from Kiel in Germany, they travelled around the north of Scotland, went down the length of the Atlantic Ocean and rounded the Cape of Good Hope. Netaji was transferred in rough seas in the Indian Ocean from a German to a Japanese submarine. In the Japanese submarine, he passed south of India on his way to Sumatra, from where he flew to Japan. ততদিনে জাপানে তৈরি হয়ে গেছে রাসবিহারী বসুর নেতৃত্বে উত্তম সিং ছিলেন, মোহন সিং ছিলেন, বাবা ওসমান খান ছিলেন, বাবা অমর সিং ছিলেন, সবাই মিলে ততদিনে তৈরি করে ফেলেছে আজাদিন ফৌজ, আজাদিন বাহিনী তৈরি করে ফেলেছে। কিন্তু সেটা জাপানিজ আর্মির একটা লেজু হিসেবে কাজ করছিল, তারা তাদের ফুল রেকগনিশন পাচ্ছিল না। রাসবিহারী বোস সুতরাং সুভাষ বসুকে ডেকেছিলেন এবং এর মাঝখানে একজন খুব ক্রুশিয়াল ভূমিকা পালন করেছিলেন, তার নাম হচ্ছে সত্যানন্দ পুরী। রবীন্দ্র শিষ্য ছিলেন, তিনি সময় ওখানে ছিলেন। তিনিও কিন্তু
সুভাষ বোসের কাছে খবরটা পাঠিয়ে দেন যে আপনাকে প্রয়োজন এখানে। তো সুভাষ বোস আসেন, এসে আজাদের বাহিনীর দায়িত্ব নেন, তাকে পুনর্গঠন করেন, সার্বিকভাবে ঢেলে সাজান এবং প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া তৈরি করেন সেখানে। এবং শুধু তাই নয়, তারপরে তিনি জার্মানি, জাপান, ইটালি সহ আরো 6টা দেশের কাছে তার রেকগনিশন নেন। টোকেন হিসেবে তাকে আন্দামান নিকোবর আইল্যান্ড দেওয়া হয়, নামকরণ করেন শহীদ দ্বীপ, ফরাজ দ্বীপ, এগুলো আমরা সবই জানি। এবং তার সঙ্গে যেটা করেন সেটা হচ্ছে অ্যাংলো আমেরিকান ব্লকের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করেন। এগুলো যেহেতু আমরা সবই জানি, তাই আমার মানে এটা যেহেতু ডিটেলে আলোচনায় যাবো না, কিন্তু যদি কিছু ছবি আমরা এখানে দেখতে পারি তাহলে এক মুহূর্তের জন্য সেই কর্মকাণ্ডের একটা উত্তাপ আমরা পাই। On 2nd July 1943, Netaji Subhash Chandra Bose arrived in Singapore. On 4th July 1943, at a representative assembly of Indians living in Southeast Asia, Netaji accepted from Rash Bihari Bose the leadership of the Indian independence movement. Friends and comrades, come. You might ask me what I did in 48 hours, what present I have brought for you. Well, I have brought for you this present. In ringing tones and elegant Hindustani, Netaji spoke to the assembly, offering those who were prepared to follow him nothing but hunger, thirst, privation and death, on the historic march that would culminate in a victory parade at the Red Fort of Old Delhi. जब हम फिर लाल किले दिल्ली में जाकर वहाँ हमारे विक्ट्री परेड करेंगे, हमारे रास्ते में आएगी प्यार, कोई नहीं कह सकता है लोग इस जंग में शरीक होंगे, उनसे कैसे लोग निकलेंगे, कोई बात नहीं है। सही बात यह है, आम बात यह है, आखिर में हमारी कामयाबी होगी। हिंदुस्तान आजाद। On 5th July 1943, Netaji announced to the world that India's Army of Liberation, the Azad Hind Fauj, had come into being. Our countrymen and our sisters and brothers at home have been doing their best in the circumstances in which they are faced. But the enemy is ruthless and desperate, and he is armed to the teeth. Against such a brutal amount of civil disobedience, or of sabotage, or of revolutionary terrorism can be of any avail. If therefore we want to expel the British power from India, we have to fight the enemy with his own weapons. The enemy has already drawn the sword. We must therefore be fought with the sword.
but it is not possible for our countrymen at home to organize an armed revolution and to fight the British army of occupation with modern arms. This is a task which must therefore devolve on Indians living abroad, and particularly on Indians living in East Asia. Friends, if you compare the history of our national struggle with the histories of similar struggles in other parts of the world, you will realize that we in India have lacked one thing and one thing alone. We lack the strength and organization whereby we can meet force. I am confident that with the help of my countrymen in East Asia, I shall be able to organize such a gigantic force as will be able to sweep away the British power from India in conjunction with those who have already been fighting at home. The hour has struck, and every patriotic Indian must advance towards the field of battle. Only when the blood of freedom-loving Indians begins to flow will India attain freedom. Inqilab Zindabad. Azad Hind Zindabad. আজাদ হিন্দ ফৌজ নিয়ে আমাদের কিছু অভিমান মানে খুব গর্ব আমাদের। আমরা এই বিষয়ে অনেক আলোচনা করে থাকি, করব, দুঃখ পাই সব, কিন্তু দুটো জিনিস আজাদ হিন্দ ফৌজ সম্বন্ধে বলার খুব প্রয়োজন। এক, তৎকালীন ভারতবর্ষ যদি একবার তাকাই, সাউথ ইস্ট এশিয়া থেকে অঞ্চলটা ঘুরি, তৎকালীন ভারতবর্ষ যদি তাকাই, তাহলে সমাজে যে চিত্রটা চোখে পড়ে সেটা খুব আশাব্যঞ্জক নয়। তার প্রধান কারণ হচ্ছে আমাদের মধ্যে কোনো ঐক্য নেই এবং সেটা সাংঘাতিকভাবে সাম্প্রদায়িকতার বশে পুষ্ট। অথচ যদি আমি আবার ফিরে যাই আজাদ হিন্দ ফৌজের কাছে, সেখানে দেখবো কিন্তু জাতি ধর্ম নির্বিশেষ, সেখানে কেরালার লোক আছে, পাঞ্জাবের লোক আছে, বাংলার লোক আছে, হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, সবাই কিন্তু নেতাজির ছাতার তলায় এসে দাঁড়িয়েছিল, তার পেছনে দাঁড়িয়েছিল। এক। দ্বিতীয়, ঝাঁসি ব্রিগেড যেটা তো করেছিলেন নেতাজি, এটা মানে সেই সময়কে তাকিয়ে এত আধুনিক একটা চিন্তার পরিচয় রেখেছিলেন, এত আধুনিক মননের একটা পরিচয় রেখেছিলেন যে নারীদের নিয়ে একটা আলাদা বাহিনী হবে যারা ফ্রন্টে ব্যাটল ওয়ার ফ্রন্ট থেকে লড়বে, তাদের ট্রেনিং দেওয়া, এটা অভাব। এবং সেই নারী শক্তিকে সেই ঝাঁসি ব্রিগেডের যিনি সর্বাধিনায়িকা ছিলেন তার নাম লক্ষ্মী স্বামীনাথন, আমরা সবাই জানি। তো নারী শক্তিকে এই মান্যতা, আন্তর্জাতিক ভারতীয় নারী শক্তির মান্যতা দিয়েছিল সুভাষচন্দ্র, তো সেটা একবার একটা ক্লিপ দেখে লক্ষ্মী স্বামীনাথন বলছেন, এখানে বয়স হয়ে গেছে তখন। In another revolutionary move, Netaji formed a women's regiment Indian of the National Indian Army, National Army, named after the legendary heroine of the 1857 revolt, the Rani of Jhansi. This regiment, commanded by Lakshmi Swaminathan, was designed to contribute not only to national liberation, but more importantly, to the social emancipation of Indian women. Women also fight for their and in the case of women, they will be fighting one day independence of their country, and the second thing is their own independence and emancipation, because he said, I've always felt very strongly that our Indian women who are capable of reaching tremendous heights, they are so completely neglected, not only neglected, they are suppressed by our archaic social laws. So unless they fight for their own emancipation along with the freedom of the country, our country also won't progress in the right direction, and this is a very necessary thing.
আজাদিন ফৌজ এবং নেতাজিকে রেখে আমরা একবার ভারতবর্ষে ফিরে আসি। কি অবস্থা ভারতবর্ষে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারের ভূমিকা তাদের স্বার্থপরতার বিষয়ে ভারতবর্ষকে নিঃসন্দেহ করেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল বর্মা থেকে পালিয়ে আসা দলে দলে শরণার্থীদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তারা এসে বলছে মানুষকে এখানে, যে কোন রকম নিরাপত্তা এখানে ব্রিটিশ সরকার কিন্তু ফেরায়। আর তার সঙ্গে 1943 খ্রিস্টাব্দে বাংলার মানুষ দেখেছিল ভয়াবহ দুর্ভিক্ষ, যাতে প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ মারা যান। সাধারণের মতে এই দুর্ভিক্ষের পেছনে প্রাকৃতিক কারণ থেকে অন্য অনেক কারণ বেশি ছিল। তারপর ব্রিটিশ সরকারের ত্রাণ ছিল নেহাতি অপ্রতুল। আমরা হয়তো অনেকে জানি, অনেকে নাও জানতে পারি যে 1943 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সুভাষচন্দ্র বোস ব্রিটিশ সরকারকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যে আমি জাহাজে করে ত্রাণ পাঠাচ্ছি, আপনার শুধু সেফ প্যাসেজটা দিন। ব্রিটিশ সরকার ঘাবড়ে গিয়ে সে কথা গোপন করে যান এবং অস্বীকার করেন। ক্লিপ 6 প্লিজ, ক্লিপ 6। As the Indian National Army prepared to invade northeastern India, Netaji's home province was being devastated by a man-made famine. The British were only interested in provisioning their own troops and industrial workers engaged in war production. It was a quiet holocaust in which nearly 3.5 million people lost their lives. On 1st September 1943, Netaji asked the British to provide safe passage for ships which would carry relief supplies of rice from Burma. The government nervously suppressed the news of this offer, along with news of other activities of the INA. In radio broadcasts beamed towards India, Netaji tried to bolster the morale of his compatriots at home. স্বাধীন ভারতে সকল কারাগারে লৌহকপাট উন্মুক্ত হইবে এবং ভারত মাতার শ্রেষ্ঠ সন্তানেরা তখন কারা প্রকোষ্ঠের অন্ধকার হইতে মুক্তি ও আনন্দের নির্মল আলোকে বাইরে হইয়া জয়মাল্যে ভূষিত হইবেন। ইনকিলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ। ইংরেজ সরকার সাহায্য করছেন না, বরং চেষ্টা করছেন যতভাবে তার সমস্ত রিসোর্স বাইরে পাঠিয়ে দেওয়ার চলছে। মানুষ মারা যাচ্ছে, ক্ষুধার্ত, অসহায়, নিরুপায়। ভারত ছাড়ো আন্দোলনের তীব্রতা কমে এসেছে। এইরকম একটা সময় হঠাৎ 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই আজাদ হিন্দ রেডিওতে শোনা গেছে নেতাজি কণ্ঠস্বর। Soldiers of Indian Army of Liberation, today is the proudest day of my life. Today it has pleased Providence to give me the unique privilege and honor of announcing to the whole world that India's Army of Liberation has come into being. This is not only the army that will emancipate India from the British yoke, it is also the army that will hereafter create a future national army of India. Comrades, my soldiers, let your battle cry be to Delhi, to Delhi. How many of us will individually survive this war of freedom? I do not know. But I do know that we shall ultimately win. And the task will not end until our surviving heroes hold the victory parade on another graveyard of the British Empire, the Lal Killa of ancient India. উদাত্ত গলার সেই শব্দ চয়নে হঠাৎ করে ঝাঁকুনি লেগেছিল আপামর ভারতবাসীর, বিশেষত বাঙালি।
ক্ষুধার্ত, ক্ষুব্ধ, অথচ নিরুপায় মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। 1944 সালের 6 জুলাই শোনা গেল আবার সেই কণ্ঠস্বর। India's last war of independence has begun. Father of our nation, in this holy war of India's liberation, we ask for your blessing and good wishes. মুহূর্তের সন্নিবেশে গোটা একটা জাতির মধ্যে ঘটে গেছিল একটা মানসিক ভূমিকম্প। সেই কম্পন কিন্তু শুধুমাত্র আশার উপরে দাঁড়িয়েছিল না, তার সঙ্গে যুক্ত হয়েছিল একটা আত্মবিশ্বাস। তাদেরই একজন বিদেশে গিয়ে বিদেশের মাটিতে ভারতের স্বাধীন সরকার প্রতিষ্ঠা করে সামরিক সাজে সজ্জিত হয়ে পুরো একটি সৈন্যবাহিনী সর্বাধিনায়ক হয়ে আসছে দেশকে স্বাধীন করতে, এই রূপকথা নয় একটা সুভাষচন্দ্র বসু হতে পারেন। সমগ্র পরাধীন ভারতবর্ষের অন্তরে তিনি ততদিনে নেতাজিতে উত্তীর্ণ প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু রূপকথা সম্পূর্ণ হয়নি। নেতাজি পারেন, আজাদ ফৌজ পারেন। তার অনেক রকম কারণ ইতিহাসকেরা দেখিয়েছেন, যার মধ্যে প্রাকৃতিক কারণ থেকে শুরু করে আজাদুদ্দিন ভাইয়ের অভিজ্ঞতার অভাব অনেক কিছু আছে। কিন্তু আবারও স্বপ্নভঙ্গ এবং আবারও কারণ সেই বড় মুখাপেক্ষিতা। আজাদুদ্দিন বাহিনীর পরাজয়ের পেছনে সব থেকে বড় কারণ ছিল জাপানিদের প্রতি অতিরিক্ত নির্ভরতা। অমানসিক এবং অবাস্তব এক পরিশ্রমের পরে আজাদুদ্দিন বাহিনী তৈরি করার পরেও নেতাজির জাপানের সহায়তা ছাড়া কিছু করার ছিল। এখানে তার ট্র্যাজেডি। কিন্তু সব ক্ষেত্রে যে নেতাজির স্বপ্ন পূরণ হয়নি তা নয়, তার স্বপ্ন ছিল আজাদুদ্দিন বাহিনীকে নিয়ে তিনি যখন ভারতবর্ষে প্রবেশ করবেন তখন সাধারণ মানুষ থেকে ব্রিটিশ ভারত সরকারের সৈন্যদল তার সঙ্গে যোগ দেবে। কিন্তু তিনি নিজে হয়তো সাক্ষী থাকতে পারেননি, কিন্তু আজাদুদ্দিন বাহিনীর বন্দীদের বিচারের প্রতিবাদে দেশ জুড়ে যে উন্মাদনা দেখা দিয়েছিল তা ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পুরো ইতিহাসে প্রথমবার। কেন? কারণ ভারতীয় জাতীয় কংগ্রেসের দীর্ঘদিন সুচিন্তিত সিদ্ধান্তের পর কোনোদিন যা ছুতে পারেনি, যেটা যে উপস্থিত নিজে না প্রস্তাব করে দেখিয়েছিল। পি.কে. সাইগল, জি.এস. ধিলোন এবং শাহনাজ খানের লালকেল্লার বিচারকে কেন্দ্র করে প্রথমবার এটা হয়েছিল ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল এক অবস্থা দিয়েছিল, সেটা আজাদ হিন্দ ফৌজের বন্দীদের মুক্তি। এই অসন্তোষ ফিরে গিয়েছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স এবং রয়্যাল ইন্ডিয়ান নেভিকে। এটা স্বপ্ন দেখেছিলেন যে আজাদুদ্দিন বাহিনী ভারতে প্রবেশ করলে সামরিক এবং অসামরিক অভ্যুত্থান হবে একসাথে। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের ক্ষেত্রে যথেষ্ট তাই হয়েছিল, যা ব্রিটিশ সরকারকে শঙ্কিত করে তুলেছে। ব্রিটিশ সৈন্য দলের সর্বাধিনায়ক জেনারেল অশোক আজাদুদ্দিন বাহিনীর বিচার প্রক্রিয়া সম্পর্কে পরে বলেছিলেন, any attempt to force a sentence would have led to chaos at large and probably to mutiny and dissension in the army, culminating in its dissolution. আজাদুদ্দিন বাহিনী হয়তো যুদ্ধক্ষেত্রে সফল করতে পারেনি, কিন্তু তাদের এই অসাফল্য এতটাই প্রাণিত করতে পেরেছিল অসম ভারতবাসীকে যে সেখানে তার সাফল্য। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে নেতাজির এই জীবনভর অপ্রাপ্তির কারণে যত দিন গেছে তত ভারতবাসী, বিশেষ করে বাঙালির মনে আরো দৃঢ়ভাবে গঠিত হয়েছে তার নেতাজি প্রতিভা। একটা সময় ছিল যখন পাশ্চাত্য শিক্ষার কিছুটা রপ্ত করে চাকরিজীবী হয়ে নিশ্চিত হতে চেয়েছিল বাঙালি। আবার একটা সময় এসেছিল যখন শিক্ষিত বাঙালি তরুণ যুবক সম্প্রদায় ঝুঁকেছিল অসম্ভব রকম অনিশ্চিত ঝুঁকিপূর্ণ পরিক্রমিক কার্যকলাপের দিকে। সুভাষ বসু কিন্তু নিশ্চিন্ত মর্যাদাপূর্ণ আইসিএস চাকরি ছেড়ে ঝাঁপ দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য। এই যে অ্যাডভেঞ্চার, এই যে একটা বড় কোনো কারণের জন্য যা ব্যক্তিগত নয়, নিজের সবকিছু বাদ রেখে অজানা উদ্দেশ্যে ঝাঁপানো, এটা খুব সাধারণ নয়। দ্বিতীয়ত, ভারতবর্ষের শিক্ষায় আছে ত্যাগের বিচার। সেদিক থেকেও নেতাজির জীবনের দিকে তাকালে একটা বিপন্নতা বোধ হয় আমাদের। অনেক প্রশ্ন ওঠে মনে, যার উত্তরগুলো খুঁজতে গেলে নিজেদের জীবনযাত্রা অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন হয়তো ওঠা উচিত আমাদের মনের ভেতর। তাই তখন আরো বেশি করে নেতাজিকে আঁকড়ে ধরি আমরা এই ভেবে যে একজন তো আছেন বাঙালির অনেক দুর্বলতা ঢেকে দেওয়ার জন্য। আর শেষ কথা ঠিক হলো, যেটা আমরা ভুলে যাই, নেতাজি ঈশ্বর, তার ভূতটি থাকতে পারে, কিন্তু যে জীবনটা তিনি তার বিশ্বাস নিয়ে যাপন করে গেছিলেন সেটা বড় কারণের জন্য, এবং সেখানে কোনো আপোষ ছিল না, কারণ ক্ষুদ্রতাও ছিল না।
একের পর এক স্বপ্ন ভাঙে। কিন্তু নেতাজি হতোত্তর ভাঙেন এক মুহূর্তের জন্য, শুধুমাত্র ওই বড় কারণটার জন্য। আমাদের প্রত্যেক নিজেদের মতো করে জীবনযাপনের সঙ্গে একটা বড় কারণকে জুড়ে দেওয়ার সময় এসেছে সেই কবে থেকে। এখন আমাদের আসল প্রয়োজন সেই বড় কারণটা খুঁজে বার করা, যাকে বলে পারপাস অফ লাইফ, যা হয়ে উঠবে আমার জীবনের অঙ্গ, চলার অঙ্গ। তবেই সার্থক হবে এই নেতাজি স্মরণ। কথা সাহিত্যিকের ভাষায় বলি, তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও, তুমি দেশের জন্য সমস্ত কিছু আছে। তাই তো দেশের খেয়াটনি তোমাকে বলতে পারে না, সাঁতার দিয়ে তোমাকে পদ্মা পার নিতে পারে। তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ, দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙাইয়া চলিতে পারে। কোন বিস্তৃত অতীতে তোমারই যে মতো প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল, কারাগার প্রশ্ন তোমাকে মনে করিয়ে প্রথম নির্মিত হইয়াছে। সেই তো তোমার গৌরব, তোমাকে অবহেলা করিবে সাধ্যতা। এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সেটা কেবল তোমারই জন্য। দুঃখের দুঃসহ গুরুভার তুমি বলতে পারো বলিয়াই ভগবান এত বড় বোঝা তোমার স্তম্ভে অর্পণ করিয়াছে। মুক্তি পথের অগ্রদূত, পরাধীন দেশের যে রাজবিদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার, প্রণাম। মিটিংটাকেই শেষ করে দিলি মারা, দেখ না কোথা লড়ালড়ি করলি রে মারা। তুই সেটিং করতে 4 মিনিট 5 মিনিট টাইম লাগে।
আমি শুনতে পেয়েছি না আর কিছুই তো দাঁড়া নায়ক আখ্যা দিলেন এবং যে সেই সময় একটা নিয়ম নেতাজির উদ্দেশ্যেই তাসের দেশ রচনা করেছিলেন। আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আজকে আমরা যারাই বসেছি এইটুকু স্বীকার করব, নেতাজি এই ছবিতে যে দেখলাম তার তিনি যেন আমাদের মধ্যে উপস্থিত এবং আমাদের রোমকূপ খাড়া হয়ে গেল এবং আমাদের প্রত্যেকেরই মনে হলো যে আমরা কিছু করি।